মুর্শিদাবাদের কথা মনে আসলে মনে পড়ে পলাশির যুদ্ধ, মির্জাফর, সিরাজউদ্দৌলা এই সমস্ত কিছু, এবং তার পাশাপাশি বড় বড় কামান, তলোয়ার, আরও যুদ্ধে যে সমস্ত হাতিয়ার ব্যবহার হয় সে সমস্ত। তো আমারও সেরকমই একটা ধারণা ছিল, এবং এই ধারণাটা যে সম্পূর্ণভাবে ভুল সেটা মুর্শিদাবাদে গিয়ে যখন প্রথম আস্থানে জগৎ সেটের আস্থানায় পৌঁছায় সেখানে গিয়ে তো আমি হতচকিত রয়ে যাই। কারণ এখানে প্রত্যেকটা আস্থানা বা প্রত্যেকটা ভাস্কর্যের সামনে যে প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারটা দেখে আমার একটা কথাই মনে হয়, তখনকার দিনে এই প্রবেশদ্বার বানাতে যে টাকা খরচ হয়েছিল এখনকার দিনে সেই সমপরিমাণ টাকা দিয়ে কিন্তু একটা দোতলা বাড়ি পুরোটা মার্বেল দিয়ে মোড়ানো যায়। তো এই সমস্ত ভাবনা চিন্তা করতে করতে আমরা জগৎ সেটের প্রথম আস্থানায় পৌঁছাই, এবং প্রথম আস্থানায় পৌঁছে আমরা দেখতে পাই বাইজি মহল, এবং বাইজি মহলে আমরা প্রবেশ না করে বাইজি মহলের পাশ দিয়ে যাই, এবং সেখানে গিয়ে আমরা একটা সাদা ফার্নিশ করা স্থাপত্য বা ভাস্কর্য আমরা যা হোক বলতে পারি, মন্দির তো বলতে পারি না কারণ সেখানে কোনো মন্দির ছিল না, ভিতরে দেবী মূর্তি ছিল। বাকি কথা আমরা এখানে প্রথমে শ্রী গণেশ বা ভগবান গণেশের মূর্তি দেখি এবং তাকে প্রণাম জানিয়ে ভিতর দিকে প্রবেশ করি, এবং রাস্তায় যেতে যেতে এখানে কিছুটা সামনে এগিয়ে গিয়ে আমরা একটা সাদা রঙের মার্বেলে মোড়া, এখানে মার্বেল পাথর বলতে বেলজিয়াম মার্বেলের কথা বলা হচ্ছে, কারণ এখানে যে সমস্ত মার্বেল পাথর ব্যবহার করেছিল সেটা বেলজিয়াম মার্বেলেরই। তো এখানে ঠিক এই বাম দিকে তোমরা যে যে স্থাপত্য বা ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি, এখানে সাদা মার্বেল ব্যবহার করা হয়েছে, এবং এর উপরে যে নকশা বা যে কারুকার্য করা হয়েছে সেটা দেখে পুরো হতচকিত না হয়ে কোনো উপায় নেই। কারণ তখনকার দিনে কোনো অত্যাধুনিক অত্যাধুনিক জিনিসপত্র বা যন্ত্রপাতি ছাড়াই যেভাবে এখানে কারুকার্য করা হয়েছে, এবং এই স্থাপত্য ভাস্কর্যের বাইরে দুটো দেবী মূর্তি ছিল, একদিকে মা কালী অন্যদিকে দেবী দুর্গা, এবং এর ভিতরে কোনো এক ব্যক্তির চরণ পাদুকা ছিল যেটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। বাকি বাদ এর ভিতর দিয়ে বা যে সমস্ত আমরা স্থাপত্য বা ভাস্কর্যে গিয়েছিলাম সমস্ত কিছুই কিন্তু কোনো না কোনো বাগান বাড়ির ভিতর ছিল, এবং এখানে যে ধরনের গোলাপ আমরা দেখতে পেয়েছি একসাথে এত গোলাপ সচরাচর কোনো পার্কে ছাড়া দেখা যায় না, কিন্তু আমরা এখানে দেখেছি। এরপর আমরা বাইজি মহল পেরিয়ে ঠিকঠাক সামনের দিকে এগোনো চাই। এখানে দেখার মতো বলতে শুধু মার্বেলের উপর কারুকার্য, এবং বাকি বাদ বড় বড় যে পিলার বা গোল টেবিল বা আরও অনেক কিছু রয়েছে এখানে দেখার মতো। তো আমরা সেটা আগে গিয়ে দেখতে পাবো। এখানে পাশাপাশি নানা রকমের গোলাপ ছিল, এর পাশে একটা ঝিল বা পুকুর ছিল যেখানে বড় বড় শোল মাছের চাষ করা হয়েছিল। তো আমরা এখানে একটা কথা বলতেই যাচ্ছিলাম, কারণ আমরা মাছে ভাতে বাঙালি, তো সবার প্রথমে মাছটা ধরে খাওয়ার কথাই মনে হয়েছিল, এবং আমি আমার বাকি সাথীদের কথা বলছিলাম। আর বলে রাখা ভালো, আমরা 2-3-2025 মুর্শিদাবাদ ভ্রমণে গিয়েছিলাম 65 জনের টিমে। তো আমরা 65 জনের টিম নিয়ে গিয়েছিলাম মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদে একটা জিনিস তো আমার খুবই খারাপ লাগলো যে প্রত্যেক জায়গায় ইন্ডিভিজুয়ালিভাবে কিন্তু তোমাকে 30 টাকা, 25 টাকা বা 35 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো আমাদের এখানে বিষ্ণুপুরে যেমন একটা নিয়ম আছে, যে কোনো এক জায়গায় যাও তোমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে নেবে, এবং তার সাথে সাথে তোমার যদি পরিমাণে বেশি থাকো তো তোমাকে একটা ট্যুরিস্ট গাইড দেওয়া হবে। কিন্তু এখানে এরকম কোনো ব্যবস্থাই ছিল না, এবং বাইজি মহল বাদ দিয়ে এখানে যদি দেখার মতো কিছু ছিল এই সাদা হাতি, যেটা সচরাচর কেন এশিয়াতে এক জায়গায় দেখা যায়, সেটা থাইল্যান্ড। এবং এখানে বাগানের যে পরিমাণ ফুলের দেখা আমরা পেয়েছি, তো মানে এত নাম মনে রাখা সম্ভব না, এবং মনে রাখার আমি চেষ্টাও করিনি, কারণ এত সুন্দর ফুল শুধু সেই সময় উপভোগ করার চেষ্টাই করেছি, এবং বাকিবার তোমাদের দেখার জন্য আমি কিন্তু এই ভিডিওটা বানিয়ে এনেছি। তো প্রথমে একটা মনে ডাউট জাগে যে এই জায়গাটায় ওই সময় কী করা হতো বা কিসের জন্য ব্যবহার করা হতো। তখন মনে হয় লুডো তো খেলা ছিল না, পাশা খেলা বা সময় পার করানোর জন্য ব্যবহার করা হতো। বাকি বাদ এটা বাগান বাড়ি, এবং আমি ঠিক এই মার্বেলের উপর কারুকার্য করার কথাই বলছিলাম কিছুক্ষণ আগে। এই জায়গাটার পুরোপুরি সাদা মার্বেল, এবং তার উপর অসাধারণ হাতের কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে, এবং এটা বিশ্বাস করতেও মানে অসম্ভব বা বিশ্বাস করতেও অবাক লাগে যে এরকম একটা স্থাপত্য বা ভাস্কর্য তখনকার দিনে কীভাবে নির্মাণ করা সম্ভব ছিল। আর সচরাচর এত সুন্দর কারুকার্য এখনকার দিনেও চোখে পড়ে না, কিন্তু তখনকার দিনে যে কোনো বড় রাজপ্রাসাদ বা যে কোনো বড় স্থাপত্য বা ভাস্কর্যে আমরা গেলে কিন্তু এই ধরনেরই কারুকার্য দেখতে পাই। তো তখনকার দিনের শিল্পীদের যে সুদক্ষতা ছিল এখনকার দিনের শিল্পীদেরও সুদক্ষ, কিন্তু তখনকার দিনের মতো এতটা সুদক্ষ নয়। এটা বারবার বলতে হয়, এবং এটা যদি হাজারবারও বলা হয় তো সেটাও কিন্তু কম পড়ে যাবে। এরপর জগৎ সেটের রাজধানী আমরা চিড়িয়াখানায় যাই, যেখানে নানা রকমের টিয়া পাখি ছিল, কোনোটা অস্ট্রেলিয়ান, কোনোটা ম্যাকাও, মোটামুটি টিয়া পাখির প্রজাতিরই সমস্ত পাখি ছিল। পাশাপাশি কিছু পায়রা ছিল যারা দেশি না, সমস্ত পায়রাগুলোই বিদেশি ছিল। এখানে কিছু পাখির এতটাই অ্যাটিটিউড যে তাদেরকে ডাকলেও তারা সাড়া দেয় না, বাকি বাদ মানুষ না গেলে তারা সারাক্ষণটা কিচিরমিচির করে, কিন্তু মানুষ যখন চলে যায় তারা কিচিরমিচির করা বন্ধ করে দেয়।
বাকি বাদ এখানে বাম সাইডে রয়েছে একটা ছোটোখাটো মাছেদের জন্য সুইমিং পুল এবং সেখানে দুটো কচ্ছপ, বাকি বাদ কালারফুল মাছই শুধু ছিল। তো এখানে আমরা নানান ধরনের পাখি দেখি, ম্যাকাও দেখি, কাকাতুয়া দেখি এবং সম্ভবত ময়না পাখিও ছিল। এবং এখানে পাখি অনুযায়ী বিশেষ করে এই ধরনের খাঁচাগুলো বানানো হয়েছে, কারণ এটা বড় জেলের কারাগারের মতো। কোনোটাই লম্বা লম্বা, কোনোটাই নেটের জালি, কোনোটাই 4টা জালি, কোনোটাই 5টা জালি। তো এই ধরনের পাখিদের যতটা নেট কাটার দক্ষতা সেই অনুযায়ী নেটগুলো বা খাঁচাগুলো তৈরি করা হয়েছিল। তো এখানে শুধু আমরা দুটো মাত্র কচ্ছপ দেখতে পাই, বাকি বাদ কোনো কচ্ছপ থাকে না। আর একটা মজার জিনিস হয়, আমরা এখানে যাওয়ার সময় রাজহাঁসগুলোর মাঝে যাওয়ার সময় একটা কথা হচ্ছিলো যে আমার একটা বন্ধু বুঝে চলে আয়, কামড়াবে না। তো আমাদের 65 জনের মধ্যে 64 জনকে বাদ দিলেও আমাকে কিন্তু কামড়েছিল রাজহাঁসে। তো আমি এটাই বলি যে ভাই তোরা যেটা বলিস সেটা ভুল, কারণ আমাকে তো কামড়ে দিয়েছে। আর এখানে যে সমস্ত পায়রাগুলো আমরা দেখছি সেটা দেখতে আমাদের দেশীয় পায়রার মতো হলেও কিন্তু এরা আমাদের দেশীয় কোনো পায়রা ছিল না। বাকি বাদ এখানে বাগানবাড়ি যত সামনে যায় এবং সবচেয়ে আলসি কোনো প্রাণী দেখে থাকলে আমি খরগোশ, কারণ এই খরগোশগুলো এতটাই আলসি ছিল যে ঘাসগুলো খেতেও তাদের কষ্ট হচ্ছিলো। বাকি বাদ এখানে যে রিস্ট্রিকশান থাকে পায়রাদের খাওয়া দিয়ে, মানে যে কোনো পাখিকে খাওয়া দেওয়া চলবে না, খাঁচার ভিতর আঙুল কোড়ানো বা জোরজার করে পাখি দেখার চেষ্টা করা চলবে না, যেটা একটা মানে প্রাকৃতিক পরিবেশকে সুন্দর পরিবেশ পরিষ্কার রাখা যায় তারা ততটাই চেষ্টা করেছে। এবং এখানে সবচেয়ে বেশি রয়েছে আমবাগান, এবং এখানে কোনো রকম আবর্জনা, ময়লা বা গুটখা, পান, বিড়ি কোনো কিছু ভিতরে নিয়ে প্রবেশ করা উচিত না, যেটা ফুলি রিস্ট্রিকশন করা রয়েছে। এবং এইটার জন্য 5,000 টাকা ফাইন, যার জন্য ভিতরে কিন্তু কোনো আবর্জনাই ছিল না। হ্যাঁ, কোনো লোক বাইরে প্লাস্টিকের বোতল ফেলে দিয়েছিল, তো আমি যথাসম্ভব 4টা বোতল পেয়েছিলাম, 4টা ডাস্টবিনে তার সুব্যবহার করে এসেছিলাম। বাকিবার যারা এখানে ঘুরতে যাও তাদের কাছে এটাই রিকোয়েস্ট যে প্রাকৃতিক পরিবেশ যতটা সুন্দর আছে ততটা যেন সুন্দর থাকে। বাকিবার ময়লা আবর্জনা যদি কেউ ফেলেও যাও দয়া করে ডাস্টবিনে কুড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং এখানে একটা আমরা অ্যাকোয়ারিয়াম দেখি। এখন আমরা জগৎ শেঠের আস্থানাতেই আছি, কারণ জগৎ শেঠের আস্থানার বাইরে আমরা যতগুলো দর্শনীয় স্থানে গিয়েছিলাম বা এরপর আমরা যতগুলো দর্শনীয় স্থানে গিয়েছিলাম সেখানে এত পরিমাণ কামান, বন্দুক এবং মারাঠা যুদ্ধতে যে সমস্ত হাতিয়ার ব্যবহার করতে হচ্ছে সেগুলো আমরা দেখেছি, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত সেগুলো দেখাতে পারবো না, কারণ সেখানে ক্যামেরা বা মোবাইল নিয়ে ভিডিও করা নিষিদ্ধ ছিল। এবং সেখানে আমরা রূপোর পালঙ্ক, রূপোর পালঙ্ক নয়, রূপোর রথ, হাতির দাঁতের ছুরি, হাতির দাঁতের গয়না, এই সমস্ত বিভিন্ন রকমের জিনিস দেখেছিলাম। এবং এটা একটা হচ্ছে সুড়ঙ্গ পথ যেটা বর্তমানে জলে ঢাকা পড়ে গিয়েছে। এবং এইখানে একটা বিশেষ জিনিস এই জায়গাটা, এবং এখানে আরও একটা মার্বেলের উপর একটা মার্বেল পাথরকে খোদাই করে একটা মূর্তি বানানো হয়েছে, এবং এতটা নিখুঁত বানানো হয়েছে যে এখনকার দিনে পাতলা চাদর গায়ে বা পাতলা শাড়ি গায়ে পরিধান করলে যতটা নিখুঁত লাগে ঠিক ততটাই নিখুঁত। এবং এখান থেকে যদি আমরা গুনতে থাকি যে কতগুলো কামান আমরা দেখেছি, তো হাতে গুনে শেষ করা অসম্ভব। এবং এখানে একটা মডেল ছিল যেটা তখনকার দিনের স্টিম ইঞ্জিনের মডেল, বা এখানে আমরা লেখাই আছে দেখতে পেতে পারি যে স্পেসিমেন কপি তখনকার দিনের রিয়েল ইঞ্জিনের। এরপর আমরা এখানে ভিতরে যত প্রবেশ করতে থাকি তত নতুন ধরনের জিনিস দেখি। তখনকার দিনে ঘোড়ায় টানা বা জমিদার বা রাজারা বা বাদশাদের যে ঘোড়ায় টানা গাড়ি ব্যবহার করতো তাদের জন্য সেম এখানে আমরা আরও দুটো কামান দেখতে পেতে পারি। এবং এর থেকে সোজা যে বাঁদিকে বেঁকে গেলে আমরা দেখতে পাবো তখনকার দিনের রোলস রয়েস। জাস্ট ইমেজিন করো তখনকার দিনের রোলস রয়েস এখনকার দিনে কোন কন্ডিশনে থাকতে পারে। এবং এটা দেখে তোমরা অবাক হয়ে যাবে যে তখনকার দিনের রোলস রয়েস এখনকার দিনেও ফুলি মেনটেন রয়েছে। এবং শুধুমাত্র চাকাগুলো যদি বদলে দেওয়া যায় তো এখনকার দিনে মানে তখনকার দিনের রোলস রয়েস এখনও কিন্তু চলাচলের অবস্থায় থাকবে, এটা আমার বিশ্বাস। বাকি বা দেখে এটা রোলস রয়েস নাও হতে পারে, কারণ আমার দেখে মনে হচ্ছিলো রোলস রয়েস, তাই আমি প্রথম কথাতেই রোলস রয়েস বললাম। তো আমার দেখে মনে হচ্ছিলো যে গাড়িটার কন্ডিশন কোনো না কোনো দিক থেকে তো অন্তত খারাপ হতেই পারে, কারণ এত বছরের পুরনো গাড়ি। কিন্তু এখানকার যারা এটাকে সাজিয়ে রেখেছে বা মেনটেন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত সুন্দর জিনিসকে এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এখানে আমরা নানান ধরনের হ্রদ দেখতে পেয়েছি, এখানে পাশে যেটা রয়েছে সেটা হ্রদ। এবং এখানে প্রত্যেকটা জায়গার একটা বিশেষতা রয়েছে যেটা আমার আগেই বলা উচিত ছিল। এটা একটা জগন্নাথ মন্দির, এটা এখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, জগন্নাথ রয়েছে। এবং এখানে প্রত্যেকটা জায়গায় বা প্রত্যেকটা মন্দির বা প্রত্যেকটা ভাস্কর্যের ভিতরে এত পরিমাণ ঠান্ডা যেটা অসম্ভব রকম। বাইরে দুঃসহ গরম থাকলেও ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আমরা মুর্শিদ কুলি খানের কন্যা সমাধিস্থলে যাই, এখানে দুটো সমাধি রয়েছিল, একটা এখানে প্রবেশ করার পরেই আমরা সামনে দেখতে পাবো, এবং আরও একটা রয়েছে যেটা ঠিক এই সামনে যে মানুষগুলো দেখতে পাচ্ছি সেখানের নিচে। এবং আমার সবচেয়ে বড় প্রশ্ন, সমাধিতে আমি ফুল দিতে দেখেছি,
কাউকে কাউকে চাদর চড়াতে দেখেছি বা কাউকে প্রার্থনা করতে দেখেছি, কিন্তু এই সমাধিটার একটা বিশেষতা হলো এখানে মানুষ টাকা এবং একজন দেখলাম সোনার একটা কানের দিয়ে গিয়েছে। এই যে বাইরে একটা সমাধি রয়েছে, ঠিক সামনে গিয়ে ডান দিকে বেঁকে গেলে আমরা আরও একটা সমাধি দেখতে পাবো, এবং তোমাদেরকে দেখানোর জন্য আমি করেছি। এখানে যদি যে সমাধিটা দেখতে পেয়েছো তার ঠিক পাশে পড়ে রয়েছে কিন্তু একটা সোনার কানের, এবং এখানে কেউ কেউ পয়সাও দিয়ে গেছে। এর কারণটা ঠিক বুঝতে পারলাম না, বা এরকম কোনো কিছু কোথাও লেখাও ছিল না, বা এখানে কোনো জায়গাতে এটাও বলা হচ্ছে না যে আপনারা স্বহস্তে দান করতে পারেন। বাকি বাদ দুপুরে আমরা খাওয়া দাওয়া সেরে দিয়ে চলে যাই হাজারদুয়ারি এবং ইমামবাড়া দেখতে। তো হাজারদুয়ারি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভাবি যে এক সময় কত বড় বড় বা কত মহান লোকেরা এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছে। তো আমরা কিছু দূর এগিয়ে যাওয়ার পর একটা অসম্ভব রকমের কামান দেখতে পাই, যেটা আমার জীবনে দেখা সবচেয়ে বড় কামান। এবং হাজারদুয়ারির ভিতরে আমরা যে সমস্ত জিনিস দেখেছি সেটা বলে শেষ করা যাবে না, তার আগে কামানের কথা বলে দেওয়াটা উচিত। কামানের গায়ে যে আমরা আংটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কামানের গলায় মালা। সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা কামানের ঠোঁট, এবং এটা কামানের ভিতরের অংশ। এখানে একটা মানে এত বড় বা এতটাই জায়গা রয়েছে যেখানে কি বলবো, মানে একটা যদি আমরা একটা গোল ফুটবলকে ভিতরে ঢুকিয়ে দিই তো ভিতর থেকে বাইরে পর্যন্ত বেরিয়ে আসবে। এবং তখনকার দিনে এত বড় কামান, মানে আজ থেকে 100, 200, 1100 বছরের ইতিহাস আছে। সমস্ত মুর্শিদাবাদের টোটাল 1100 বছরের ইতিহাস রয়েছে। তো 1100 বছর আগে এই কামানকে কতগুলো ঘোড়া বা কতগুলো হাতি দিয়ে নিয়ে আসতে হতো, তবেই এখানে নিয়ে আসা সম্ভব। বাকি বাদ আমরা যদি হাজারদুয়ারি ঠিক মিডিলের পিলার বরাবর এবং নিজের নাকে সোজা সোজা দেখি, তো ইমামবাড়ার দরজার ভিতরে একটা কাজ রয়েছে, তো সেই কাজ পর্যন্ত আমরা দেখতে পাই। এটা যদিও আমার কথা না, এখানে একজন ট্যুরিস্ট গাইড অন্য একজন ট্যুরিস্টকে বোঝাচ্ছিল, তো আমি সেটা শুনি এবং তোমাদেরকে জানাই। বাকি বাদ এক একটা পিলার যেটা রয়েছে সমস্ত হাজারদুয়ারিতে, সে এক একটা পিলারের কিন্তু যে লম্বা রয়েছে এবং যে পরিমাণ গোল বা যে ব্যাসার্ধ রয়েছে, সেম একই কথা এখানের এক একটা পিলার দিয়ে এখনকার দিনে কিন্তু এক একটা বাড়ি তৈরি করা সম্ভব। এবং শেষমেশ এই গাছটা একটা পাহাড়ি মতো সুড়ঙ্গের উপর কীভাবে দাঁড়িয়েছে এটা আমি ভাবি এই রাস্তা দিয়ে গেলে হয়তো আমরা কখনো কখনো কোনো সুড়ঙ্গ পথে যেতে পারি। বাকি বাদ আমরা নদী পেরোতে যাই, বা এখানে যেটা নাম ছিল, এখানে গঙ্গার নাম হচ্ছে ভাগীরথ। তো ভাগীরথী নদী আমরা পেরিয়ে যাই 34টা সমাধি, একসাথে 34টা সমাধির একটা স্থল রয়েছে বা স্থান রয়েছে, সেটা আমরা দেখতে যাই। কিন্তু সেখানে ক্যামেরা করা নিষিদ্ধ ছিল, তাই সেটা আমরা দেখতে পাবো না। ওপর দিকে আমরা যাই মতিঝিল, এবং মতিঝিলে সেরকম দেখার কিছু নেই। এখানে একটা পার্ক রয়েছে এবং সেই পার্কে একটা দিঘি রয়েছে। বাকি বাদ ফটোশ্যুট, রিলস, টিকটক ভিডিও, ঘোরা, প্রেম করা সমস্ত কিছুর জন্য মতিঝিল কিন্তু পারফেক্ট। সন্ধ্যাবেলায় আরও সুন্দর হয়ে ওঠে।